শুভ সন্ধ্যা। একটি মিশ্র অনুভূতির দোলাচল ব্যক্তিগতভাবে আমার, এবং আমি নিশ্চিত এই অডিটোরিয়ামকে যারা ঋদ্ধ করেছেন, সদয় উপস্থিতি দিয়ে সমৃদ্ধ করেছেন, আলোকিত করেছেন, সেই মিশ্র অনুভূতির দোলাচলে সবাই ভেসে যাচ্ছি। অনুভূতির একটি ইতিবাচক দিক, আজ থেকে প্রায় 56 বছর আগে একটি শিশু স্বর্গচ্যুত হয়েছিল। ফুটফুটে সেই শিশুটির নাম ছিল বিপাশা। বিগত এই সময়কালে বিপাশা আমাদেরকে ভালোবেসেছিলেন, বিপাশা গান শুনিয়েছিলেন, বিপাশা আমাদের হৃদস্পন্দনের ভেতরে ভালোবাসা ইনফিউজ করে দিয়েছিলেন। প্রায় বিস্মৃত অনেক গানকে তিনি নূতন করে পরিবেশনার মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, উপলব্ধির জগতে ভাসিয়ে দিয়েছিলেন। একটি পিতার যেরকম সকলই সন্তান, একটি মাতার যেরকম সকল সন্তানই সমান, ঠিক নজরুলের যতগুলি গানই আছে, যে কোনো কারণেই হোক, কোনো গান যদি বেশি শ্রোতাও হয়ে থাকে, কিন্তু সেই স্বল্পশ্রুত গানও নজরুলেরই সৃষ্টি। তিনি অত্যন্ত যত্ন এবং ভালোবাসা নিয়ে সেই গানগুলিকে একটি মালায় গাঁথবার চেষ্টা করেছিলেন। সুধীমণ্ডলী, আজ তার জন্মদিন, একটি বিশেষ দিন। এটি আলোয় আলোয় উদ্ভাসিত হওয়ার কথা ছিল, কেক ও ফুলের বন্যায় ভেসে যাওয়ার কথা ছিল, কবিতা ও গানে উদ্বেলিত হওয়ার কথা ছিল, কিন্তু মিশ্র অনুভূতির সেই দিকটি, তাকে হারানোর দিনটি কথা মনে করে আমাদের মন আনন্দের সাথে সাথে একটু হলেও ব্যথিত। প্রিয় সুধী, আমরা নিশ্চিত তিনি হারাননি। তিনি স্বর্গলোকে, অমর্ত্যলোকে, মঙ্গল আলোকে আছেন, যেখানে আছেন তার ভাবগুরু সুধীন দাস সহ অনেকেই। সম্মানিত সুধী, বিপাশা একটি মহাগ্রন্থের নাম, একটি মহাকাব্যের নাম। আমি যদি শুরু করি, এবং নিশ্চিত যারা আপনারা বা তাদের বন্ধু, নিকটজন, স্বজন, আত্মীয়, রক্তের সম্পর্কে আত্মীয়, আত্মার সম্পর্কে আত্মীয়, বন্ধুত্বের বেড়াজালে বন্ধু, তারা সবাই যদি এই কথা বলতে থাকেন রাতের পর রাত, সেই সুধীমণ্ডলী যেটি বলেছিলাম, অনন্তকাল তাকে নিয়ে বলা যায়। আমি সেই পথে হাঁটব না। আজকের এই অনুষ্ঠান ক্রমসূচি সঙ্গত কারণেই আমি আপনাদেরকে বলবার তাগিদ অনুভব করছি। এই অনুষ্ঠানের প্রথমেই রয়েছে একটি স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন পর্ব, আছে বিপাশা গুহ ঠাকুরতাকে নিয়ে স্মারক বক্তৃতা, আছে নজরুল সঙ্গীত, এবং সবশেষে সামান্য আপ্যায়ন। সুধীমণ্ডলী, চলুন এই সময়কালে একটি কথা বলবার বিশেষ দাবি রাখে যে ভার্চুয়াল জগতে একটি ব্যাপক প্রভাব আমরা দেখি। তো এই সময় ওনাকে নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে। এই লেখাগুলি যেন বিস্মৃতির অন্তরালে হারিয়ে না যায়, এই তাগিদ থেকে আমরা এই সফট কপির পাশাপাশি একটি হার্ড কপি তৈরি করবারও প্রচেষ্টা দিয়েছি। সুধীমণ্ডলী, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এই মোড়ক পর্বে অংশগ্রহণ করবার জন্য মঞ্চে আসতে। ক্রম অনুযায়ী আমি প্রথমে অনুরোধ করব বিপাশাদি গুহ ঠাকুরতার একমাত্র সন্তান দেবযানী পিউ। পিউ, তোমাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আরও আসছেন এই স্মারক গ্রন্থের প্রকাশনায় বিশেষভাবে যিনি শ্রম দিয়েছেন। তুমি সামনে আসো, এখানে আসো।
আমি অনুরোধ করছি করিম হাসান খান প্রকাশনা পরিষদ, যার হাত দিয়ে এটি অনেকটা হয়েছে, আমি করিম হাসান খানকে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি নাজমুল হাসান চৌধুরী, প্রাক্তন সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্যার, আপনাকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনি যদি কষ্ট করে একটু আসেন, আমার মনে হয় এই অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য হয়তো আর একটু বৃদ্ধি পেতে পারে। আমি অনুরোধ জানাচ্ছি বাসব বিজয় দেওয়ান, যদি উনি অনুপস্থিত। এরপর আমি অনুরোধ জানাচ্ছি এনামুল কবির স্যার। স্যার, আপনাকে আসলে আমরা খুশি হব। আপনারা সবাই অবগত আছেন, এনামুল কবির দীর্ঘ পথযাত্রায় তিনি গিটারকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এবং তাকে আমরা অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধাভরে গিটারের জাদুকর বলে থাকি। এরপরে আমি অনুরোধ করব এই অনুষ্ঠানের নেপথ্যে যার ব্যাপক শ্রম মেধা ব্যয়িত হয়েছেন, রফিক সুলাইমানকে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমি আরও অনুরোধ করব মেঘনা গুহ ঠাকুরতা, যিনি রক্ত এবং আত্মায় দুভাবেই বিপাশা গুহ ঠাকুরতার সাথে সম্পর্কিত ছিলেন। সব শেষ কিন্তু সর্বনিম্ন নয় কখনোই, এই অনুষ্ঠানের সফল করবার জন্য নেপথ্য থেকে যিনি ব্যাপক প্রাণরস জুগিয়েছেন, খায়রুল আনাম শাকিল। উনি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সভাপতি। সুধীমণ্ডলী, খায়রুল আনাম শাকিল। সুধীমণ্ডলী, এটি একটি মহতী সন্ধ্যা। একটি মানুষ বই হয়ে যায়, একটি মানুষ কবিতা হয়ে যায়, একটি মানুষ প্রেম হয়ে যায়, একটি মানুষ ভালোবাসা হয়ে যায়। যদিও এটি মৃত্যুর সাথে সম্পর্কিত, তবু উনি আনন্দ ভালোবাসতেন, প্রেম ভালোবাসতেন, কবিতা ভালোবাসতেন, লেখনী ভালোবাসতেন। তাই আমি অনুরোধ করব আমরা একটি করতালি দিয়ে এই অনুষ্ঠানটিকে আরও আলোকিত, আরও আনন্দমুখর করব। পাপ্পারাজি, আপনারা ছবি তুলতে চাচ্ছেন, তুলুক। এই ছবিটি গ্রন্থিত হওয়া বিশেষ প্রয়োজন। আমি অনুরোধ করব শ্রদ্ধেয় মঞ্চে যারা আছেন তারা যদি আমরা আর একটু সামনে পাই, তাহলে পেছনে যারা আছেন তাদের জন্য সহজ হয়। আমি আরও বিনীত অনুরোধ, গ্রন্থটি যদি আমরা একটু উঁচু করে ধরি তাহলে পারে আমাদের সবার জন্য এটা দেখবার সুবিধা হবে এবং ছবিটি আমাদের জন্য একটি স্মারক গ্রন্থ হিসাবে। ধন্যবাদ সম্মানিত সুধীজন। মঞ্চে উপস্থিত যারা সুধীজন এই মরক উন্মোচন পর্বে অংশগ্রহণ করলেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং বিনীতভাবে তাদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অবকাশে আমি মেঘনা গুহ ঠাকুরতা, আপনাকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধার মানুষ বিপাশা গুহ ঠাকুরতা সম্বন্ধে কিছু বলবার জন্য। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে এসে বলার জন্য। বিপাশা আমাদের পরিবারেরই একজন এবং আমাদের নিকটতম মানে হৃদয়ের একজন তো বটেই। তাকে, তার অভাবটা তো আমরা আজকে বোধ করতেই পারছি, কিন্তু ওর জীবন সম্বন্ধে বলার জন্য আরও অনেক লোক আছে, কারণ ওরা অনেক ওর সাথে থেকেছে। ওর মেয়ে আছে, ওর জীবনসঙ্গী দিলীপ আছে, আমাদের পুতুলদি আছে, তৃষা আছে, তারপরেও আর আপনারা তো আমার বিশ্বাস যে ওকে খুব নিকট থেকেই দেখেছেন, চিনেছেন, তার জন্যই এত আয়োজন করতে পেরেছেন। আমি যেভাবে দেখেছি ওকে আর আজকে যেভাবে আমি ওকে উপস্থাপন করতে চাই সেটা শিল্পী হিসেবে, পরিবারের একজন হলেও ও একজন শিল্পী
এবং নজরুল গীতির শিল্পী, নজরুল সঙ্গীতের শিল্পী, সেটাই তার মাহাত্ম্য আমার মনে হয়। সেটাই তাকে এই অনুষ্ঠানের পেছনে এটাই আসল তাগিদ, যে আমরা আজকে সেলিব্রেট করি ওর যে অনুশীলন, ওর যে কঠিন অনুশীলনের মাধ্যমে ও যে পথটা ধরেছিল, সে পথে যে আসতে পেরেছে এই এত দূর, এটা একেবারেই ওর একান্ত চেষ্টা এবং তার আশেপাশে যারা সমর্থন দিয়েছে। কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক প্রতিভা ঘরে ঘরে জন্মায়, কিন্তু তারা ঠিক আলোর চেহারা দেখতে পারে না। কিন্তু বিপাশা একেবারেই একটা সাধারণ ঘরের আমাদের ঘরের মতন সাধারণ ঘরের মানুষ, কিন্তু তাকে সে এই যে আমার মনে আছে যে কোনো একটা পারিবারিক অনুষ্ঠানেই দেখা, এবং ও আমাকে বলেছিল যে দিদি আমার তো রেডিওতে আমি অডিশন দিয়ে পাশ করেছি, আপনার আশীর্বাদ দরকার। তো আমি তো আশীর্বাদ দিয়েছি, কিন্তু তার চেয়ে বেশি উৎফুল্ল হয়েছি এটা শুনে যে ও এত কঠিন পরীক্ষা পাশ করেছে এত তীব্র প্রতিযোগিতার যুগে। এটা চারটিখানি কথা না। তো আমার মনে হয় যে এ ধরনের প্রচেষ্টা এবং সমর্থন এবং আমাদের যে মানে চর্চা, এই চর্চাটা যে অত্যন্ত দরকার আমাদের সঙ্গীতপ্রিয় মানুষদের। সঙ্গীতকে শুধু ভালোবাসতেই হয় না, তার পেছনে সময় এবং শক্তি সব কিছু দিতে হয়। তার জন্য তাহলেই সে একজন শিল্পী হিসেবেই শিল্পী হিসেবেই জাগতে পারে মানুষের মনে, যেমন জাগছে আজকে। বিপাশা নেই ঠিকই, কিন্তু তার শিল্পের যে মাহাত্ম্য, তার শিল্পের যে গুণ, তার যে ভালোবাসা নজরুলের প্রতি, সেটা কিন্তু আমাদেরকে ছুঁয়ে গেছে এবং আমাকে বিশেষ করে ছুঁয়ে গেছে। কিছুক্ষণ আগে বলা হলো যে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু মানে যেগুলো হাতের কাছে পাওয়া যায়, যা সাধারণত টেলিভিশন বা রেডিও ঠিক সময় মতন বসা হয় না, দেখা হয় না, শোনা হয় না, কিন্তু এই যে নীরবে নিভৃতে ফেসবুকে বা ওর ওয়েবসাইটে গেলে আমি ওর গলা শুনতে পারি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। এবং অজান্তেই কি করে জানি নীরবে নিভৃতে আমি তার একটা বিশাল একটা অনুগ্রাহী হয়ে গেছিলাম, সঙ্গীত অনুগ্রাহী, আমি নিজেও জানতাম না। নজরুল গীতি সম্বন্ধে আমার খুব বেশি জ্ঞান নেই, তবে আমিও সঙ্গীত গুরু খালিদ হোসেনের কাছ থেকে তালিম নিতে একবার সুযোগ হয়েছিল আমার মায়ের স্কুলে, অনেক আগের ব্যাপার। কিন্তু সেই সূত্রে আমি জেনেছি নজরুলের যে বৈচিত্র্য, নজরুল সঙ্গীতের বৈচিত্র্য কিন্তু বিপাশা খুব ভালোভাবে ধারণ করতে পেরেছিল। ও শুধু এক ধরনের গান গায়নি, ও অনেক ধরনের গান গেয়েছে এবং সব কয়টা গানের মধ্যেই ওর প্রাণ, ওর মন ওর মধ্যে ছিল। তো আমরা আজকে ওকে একটা আইকন হিসেবে যদি দেখি, যে একটা আমাদের ছাত্রছাত্রীদেরকেও যদি আমরা এটা দিতে পারি যে একজন মানুষ একটা জিনিস ভালোবাসলে, চর্চা করলে এবং এগিয়ে যেতে পারে এবং সেই ধারণাটা সবাইকে ছড়িয়ে দিতে পারে, সেই ভালো লাগাটা সবাইকে ছড়িয়ে দিতে পারে। এবং ঠিক এই যে কি বলবো, এই পরিশ্রমের জন্য ওকে খেসারত দিতে হয়েছে ঠিকই, কিন্তু ওর ভালোবাসার জায়গাটা তো আমরা আটকে রাখতে পারি না। তার জন্য আমি মোটামুটি আজকে এখানে এটাই বলবো যে পিউ, দিলীপ এবং অন্যান্য আপনারা যারা ওর সঙ্গী ছিলেন এবং একসাথে এই ভালোবাসার অংশ ছিলেন, আপনারা এই ভালোবাসাটা ধারণ করে যদি সবাইকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে ও ভীষণভাবে খুশি হবে। এটা এতটুকু আমি ফিল করছি। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, যেটি বলা হচ্ছিল যে সঙ্গীত একটি গুরুমুখী বিদ্যা।
এছাড়াও দুটি অনুসর্গ এর সাথে বিশেষভাবে সম্পৃক্ত। একটি হচ্ছে কণ্ঠ, এটি প্রকৃতি দেয়, সবাইকে দেয় না। তিনি ব্লেসড, ঈশ্বর তাকে কণ্ঠ দিয়েছিলেন। গুরুমুখী বিদ্যা সুধীন দাস সহ দেশ বরেণ্য অসংখ্য গুণীজন তাকে খুব ভালোবেসে তাকে শিখিয়েছিল। তৃতীয়, সাধনা, তিনি নিজেকে নিরন্তর সাধনায় শানিত করেছেন এবং আমাদের কাছে বারবার করে টেনে নিয়ে এসেছেন। সুধীমণ্ডলী, আমার পক্ষ থেকে একটি অপারগতার জন্য আমি ক্ষমা চাই। এখানকার আমরা যে হিসাবে আমাদেরকে সম্মানিত শিল্পীদেরকে বা যারা বক্তা তাদেরকে ডাকছি, এটি কোনো ক্রম অনুসরণ করা হয়নি, অক্ষর অথবা সিনিয়রিটি। সুতরাং আমরা বিষয়টিকে সেভাবে দেখবার জন্য আমি বিশেষ অনুরোধ করব। এবার আমাদের সামনে কিছু বলবেন মোফাজ্জল হোসেন চৌধুরী বিধু। আমরা জানি এই জ্ঞানী ব্যক্তি, এই গুণীজন, বিশিষ্ট গিটার শিল্পী। সুধীমণ্ডলী, মোফাজ্জল হোসেন চৌধুরী বিধুকে আমি আসবার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিপাশার জন্মদিনে উপস্থিত সুধীবৃন্দ, আমি বিপাশা সম্বন্ধে যতটুকু আমি জেনেছি সেটা সম্পূর্ণ ভালো ভাগিদার হচ্ছে ওর হাজব্যান্ড দিলীপ। কেন দিলীপের মাধ্যমেই আমার বিপাশার সঙ্গে পরিচিত এবং পরবর্তীতে বিপাশার গান শুনে এবং ওর চর্চার যে একটা ধারা সেইটা অনুধাবন করে আমি বুঝেছি যে ওর মনের মধ্যে যে এই সঙ্গীতের প্রতি যে একটা আকুল একটা আবেদন সবসময় নড়াচড়া করত, সেটার প্রমাণ পাওয়া যায় ওর কিছু কিছু গান শুনে। অবশ্য ওর অনেক গান আমার শোনার সৌভাগ্য হয় নাই, সেটার জন্য অবশ্য ঠিক দুর্ভাগ্য বলবো না, এটা হয় অনেক সময় যে সব গান শোনা যায় না। তো আমি সেই জন্যই বিপাশা সম্বন্ধে খুব একটা বেশি বলতে পারবো না, শুধু একটা কথাই যে বিপাশার হাজব্যান্ড দিলীপের মাধ্যমে আমার সঙ্গে তার পরিচয় এবং দিলীপ এবং বিপাশার সঙ্গেও আমার একটা যে সুন্দর একটা যে বন্ডিং সৃষ্টি হয়েছিল, সেটা বিপাশা যেদিন মারা যায় তার একদিন আগে, খুব সম্ভবত সেটা সকালবেলা দুপুরবেলা হবে, আমি বিপাশাকে সেই সময় অসুস্থ ছিল, বিপাশাকে আমি দেখতে গিয়েছিলাম সেই এভার কেয়ার হসপিটাল, যেটা পুরনো যেটা হসপিটালটার নাম জানো কি, হ্যাঁ সেখানে গিয়েছিলাম। তো দুর্ভাগ্য বলবো ওইখানে আমার যে ওর সঙ্গে দেখা হলো ঠিকই, কিন্তু তার পরের দিনই আমাকে দুঃসংবাদটা শুনতে হলো যে বিপাশা আর নাই। সুতরাং এই দুঃখটা আমার মনের মধ্যে সব সময় মনে থাকবে আর কি। সুতরাং উপস্থিত সুধীবৃন্দ, যেহেতু বিপাশা সম্বন্ধে আমার খুব বেশি একটা বলার নাই বা জানারও ওইরকম নাই, জানা নাই, সেই জন্য আমি আর অন্য কোনো কিছু বলে আর আমার এই সময়টাকে আর দীর্ঘস্থায়ী করব না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধা এবং আবেগ দিয়ে আমরা কিছু সবাই নেই, এই সময়টা নামাজের জন্য বিরতি। সবাইকে ধন্যবাদ। এই পর্বে আমি যাকে কিছু বলবার অনুরোধ জানাবো, আমি নিশ্চিত যে তার কোনো বিশেষণ এখানে খুব বেশি প্রাসঙ্গিক না, তবে আমি যতটুকু জেনেছি সেটা হলো বিপাশার দিকে বিপাশা হয়ে উঠবার পেছনে মূল কৃতিত্ব নিঃসন্দেহেই তার, এবং তার অসংখ্য গুণীজন, তার শিক্ষাগুরু দীক্ষাগুরুরাও ছিলেন, এবং স্নেহ, ভালোবাসা, প্রেম, শ্রদ্ধারও কিছু সম্পর্ক আত্মিকভাবে ছিল। তেমন একজন সভাপতি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড খায়রুল আনাম শাকিল, আমি ওনাকে মঞ্চে কিছু বলবার জন্য অনুরোধ জানাবো। সুধীমণ্ডলী, খায়রুল আনাম শাকিল। উপস্থিত সুধীজন, একজনের মৃত্যুকে সামনে রেখে তার জন্মদিনের দিনে তাকে স্মরণ করছি আমরা। এটা খুব একটা কষ্টের ব্যাপার নিঃসন্দেহে। একে হলো অকাল মৃত্যু, সহজে মানা যায় না। তারপরে
খুবই কি বলবো, নজরুল অন্তপ্রাণ একজন শিল্পী, যার মধ্যে অনেক সম্ভাবনা ছিল। বিপাশার কে আমি যে খুব ঘনিষ্ঠভাবে জানতে পেরেছি তা নয়, কিন্তু যেখানেই যখনই দেখা হতো ওর সেই মুখের হাসিটা, সেটা সকলেই আপনাদের সেই অভিজ্ঞতা আছে। এই ছবির মধ্যে যেভাবে হাসছেও, এরকম একটা হাসি ওর মুখে লেগেই থাকতো সারাক্ষণ। আমি আমার স্ত্রীকে বলতাম যে এই মেয়েটা সারাক্ষণ হাসে, কি সুন্দর। কিন্তু তার মধ্যেও ওর পরে আমি দু একজনের কাছে শুনেছি যে শারীরিকভাবে একটু অসুস্থ ছিল নানান সময়, এবং ওর একটা অভ্যেস ছিল যে যে কোনো শিল্পী ভালো গান করছে বা ভালো শুনছে ও টেলিভিশন রেডিওতে, চট করে ফোন করে তাকে অভিনন্দন জানানো বা ভালো হয়েছে, ভালো গাইছো, এই কথাগুলো বলা। খুব বড় মনের মানুষ হলেই এমন করা যায়। আর আরেকটি কথাও সঙ্গে সঙ্গেই বলতো যে সময় থাকতে যা কিছু করার করো। এটা যে কেন ও বলতো, পরে আমি বুঝতে পেরেছিলাম যে ওর শারীরিক কিছু অসুস্থতার জন্য ওর সঙ্গীত চর্চাতেও কিছুটা ভাটা পড়েছিল কিছু কালের জন্য। কারণ আমার মনে পড়ে আমি যখন ওর গান শুনেছি তখন ও সঙ্গীত ভবনের শিক্ষার্থী এবং শেষ বর্ষের শিক্ষার্থী। সেখানে সুমন চৌধুরী আমাকে নিয়ে গিয়েছিল এক্সটার্নাল হিসাবে ওর ফাইনাল পরীক্ষাতে গান শোনাবে বলে, এবং ওর মানে ওর পরীক্ষাতেও যাতে ও বাইরের থেকে একজনকে নিয়ে, যেরকম মার্কিং টার্কিং হয়, একটা স্বচ্ছতা রাখার জন্য আমাদের মতো দু একজনকে নিয়ে যাওয়া হতো। আমি সত্যিকার অর্থে এত মানে খুশি হয়েছিলাম ওর গান শুনে, যে তখন তো ওর অনেক অল্প বয়স, যে এত কঠিন একটা গান এত নিখুঁতভাবে ও তুলেছে। জ্ঞানেন্দ্র গোস্বামীর গান মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, টান টান সহ একেবারে পারফেক্ট নিবেদন তার। এই থেকে আমি তখন বলেছিলাম ওর শিক্ষককে যে ওর মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা, খুব ভালো গান করে, এবং শুধু টেকনিক্যালি ভালো সেরকম না, মানে এর চেয়েতে আর একটু বড় করে ওর সম্বন্ধে বলা যায়। যেমন ওর গানের মধ্যে যে একটা ধ্যান, বা যে গান যেমন সেই গানটিকে একটু বুঝে গাওয়া, আত্মস্থ করা, এবং গানের বাণীটাকে আরো সুন্দর করে উপস্থাপন করা, এই সবটা মিলে কিন্তু ওর মধ্যে একটা সত্যিকার অর্থে একটা বড় সম্ভাবনা ছিল। আমি যখন বলছি বড় সম্ভাবনা, কারণ ওর বয়সটা, ও যখন চলে গেল ওর বয়সটা তো তখন মোটামুটি একটু পরিণত, তবে ততটা না শিল্পী হিসাবে আমি বলছি। সেই সময়ের মধ্যেই ওর যে গুণ জ্ঞান ছিল সঙ্গীতের, ওর নামটা আরো বড়ভাবে ওর বাইরে প্রকাশ পাওয়া উচিত ছিল আমি মনে করি। এটা দুর্ভাগ্য ওর জন্য, ওর মাঝে মাঝে মনটা বোধহয় খারাপই থাকতো। সেটা আমি অবশ্য অন্য লোকের, আমি তো তখন অত ভালোভাবে চিন্তা করিনি এই কথাগুলো, কিন্তু অন্যদের মুখে আমি শুনেছি যে আসলে উনি সবাইকে বলতো যে দেখো আমি যেভাবে গানটাকে ধারণ করতে চেয়েছিলাম কণ্ঠে, সেটা অনেকটা আমি এগিয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি সেখানে পিছিয়ে গেলাম, অনেকটাই পিছিয়ে গেলাম। এটা তার একটা দুঃখ ছিল মনে, যার জন্য ভালো যারা গাইতো তাদেরকে সঙ্গে সঙ্গে ও ফোন করে বলতো যে কি ভালো গাইলে তুমি, ধরে রাখবে, চর্চা করবে বেশি করে, আর দ্রুত নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো। ওর ভিতরে এটা কাজ করতো আর কি, আমার মনে হয়। তো যাই হোক, আর মানুষ হিসাবে নিঃসন্দেহে ওর যে হাসি দেখলেই বোঝা যায় যে ও মানুষ হিসাবে একটি চমৎকার মানুষ ছিল। অত গভীরভাবে ওকে চেনা হয়নি, শিল্পী হিসাবে এদিক সেদিক দেখা হতো, এবং ছোটোখাটো কথা, কেমন আছেন, এইটুকুই আর কি। কিন্তু ওই ফিলিংটা আমি পেতাম যে ও খুব ভালো একটা শিল্পী, ওর সম্ভাবনা ছিল, হতে পারলো না সেই অর্থে,
কিন্তু যারা ওর গান শুনেছে তারা সবাই এক বাক্যেই বলবে যে ও অনেকটা পথ ও এগিয়েছিল সঙ্গীতে। ও যেখানেই আছে ভালো থাকুক, নিশ্চয়ই ভালো আছে, ভালো মানুষরা ভালোই থাকে। হয়তো ওপারের তার যে একটা অন্যরকম জীবন, নিশ্চয়ই সেটা সঙ্গীতময় জীবনই হবে। ও আরও ভালো থাকুক সব দিক দিয়ে। ওর পরিবার এখানে যারা আছেন তারা যেন ওর এই চলে যাওয়ার কষ্টটা মানে গ্রহণ করবার শক্তিটা যেন তারা পায়। খুব সহজ কাজ নয়। ওর মেয়েকে দেখলাম আজকে, খুব অল্প বয়সে মা হারালো। আর দিলীপদার কথা তো কী বলবো, আর এটা সবটাই কষ্টের। তারপরেও আমরা তাকে, তার ভালো জিনিসগুলো নিয়েই তাকে আমরা মনে রাখব। বিপাশা যেখানেই থাকুক ভালো থাকুক। সবাইকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, অসংখ্য ধন্যবাদ 21শে পদকপ্রাপ্ত সম্মানিত গুণীজন খায়রুল আনাম শাকিল, সভাপতি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। আমাদের আশাবাদ আপনি অনুষ্ঠান শেষ পর্যন্ত উপস্থিত থেকে আমাদেরকে সাহস, অনুপ্রেরণা এবং এগিয়ে যাওয়ার পথে থাকবেন। সুধীমণ্ডলী, আলোচনা আমি প্রথমেই বলেছিলাম এটা অনন্তকাল চলতে পারে। আমরা নিজস্ব প্রিজমে তাকে ভালোবেসে কাছ থেকে আমাদের মতো করে দেখেছি এবং এক একজনের সাথে আমাদের সম্পর্কটি ছিল এক এক আঙ্গিকে। আমরা সেই পথে আর আমরা পরবর্তীতে ভবিষ্যতে কোনো একদিন আবার একসাথে হব, সে আলোচনা করব। আলোচনা পর্বের শেষ অংশে এবার বিপাশা গুহ ঠাকুরও তার স্মারক বক্তব্য রাখবেন। প্রসঙ্গ নজরুল সঙ্গীতের অন্যতম সংগঠক এবং এই অনুষ্ঠানের নেপথ্য থেকে ব্যাপক শ্রম এবং মেধা দিয়ে অনুষ্ঠানকে সফল করবার চেষ্টা করেছিলেন সেই ব্যক্তি জনাব রফিক সুলাইমান। সুধীমণ্ডলী, আমি রফিক সুলাইমানকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সুধী। আজকে আমরা যার জন্মদিন উদযাপন করার জন্য এখানে এসেছি তিনি প্রথমবার আমাদের মাঝে নেই। আমি আমার স্মারক বক্তৃতার শুরুতেই আমি কবি জন ডানের একটা উদ্ধৃতি দিচ্ছি যে কোনো মৃত্যুই গভীর সুখের এবং বেদনার, কিন্তু এর মাঝেও কোনো কোনো মৃত্যু আমাদের জীবনে স্থায়ী রেখাপাত সৃষ্টি করে। বিপাশা গুহ ঠাকুরতা, তার সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন, যারা সঙ্গীতে আছেন, নজরুল সঙ্গীতে আছেন, নজরুল ইনস্টিটিউটে আছেন, সঙ্গীত ভবনে যারা তার সতীর্থ ছিলেন। তিনি কেমন শিল্পী ছিলেন সেটা আপনারা জানেন, এবং মানুষ হিসেবে কেমন ছিলেন আমরা যারা তাকে কাছ থেকে দেখেছি আমরা সেটা অনুভব করি। তিনি এখন অমর্ত্যলোকে আছেন, ইন্দ্রলোকেও মাঝে মাঝে শিল্পীদের ডাক পড়ে। আপনারা জানেন এই করোনার এই কয়েক বছরে আমরা ভারত, বাংলাদেশ সহ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক শিল্পীকে আমরা হারিয়েছি। তিনি সেই যাত্রায় সামিল হয়েছেন। জীবদ্দশায় বিপাশা গুহ ঠাকুরতা দুটি নজরুল সঙ্গীতের অ্যালবাম প্রকাশ করেছেন। একটার সঙ্গীত আয়োজনে ছিলেন আমাদের সুমন চৌধুরী, বরণ করেছি তার। ওই অ্যালবামে আমরা যেটা লক্ষ্য করি যে উনি অনেক স্বল্পশ্রুত গান তার কণ্ঠে তুলে নিয়েছিলেন, এবং যেটা আমাদের বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল ভাই যে প্রকাশনীটি বেরিয়েছে তার পিছনে একটা কমেন্ট আছে। উনি করিম হাসান খানের পোস্টে সম্ভবত ওই কমেন্টটা করেছিলেন, তো সেটা আমাদের সম্পাদনা পরিষদ পিক করেছে। যে তিনি চিনতে পেরেছিলেন খুব অল্প বয়সে তার গাওয়া একটি গান শুনে তিনি একটা সম্ভাবনাকে আবিষ্কার করেছিলেন। এবং নজরুল সঙ্গীতে বিপাশা গুহ ঠাকুরতার সাংগীতিক এবং সাংগঠনিক ইন বোথ ওয়ে যে অবদানটা রেখেছেন এটা একেবারে কিন্তু ফেলনা নয়। আমার মনে হয় এটা অনেক দিন আমাদের সঙ্গীত ভুবনে চর্চিত হবে। তারপরে তার আরেকটি নজরুল সঙ্গীতের অ্যালবাম বের হয়, সেখানে 10টি গান ছিল
সেটা অনেকেই সঙ্গীত আয়োজন করেছেন, সাম পান্না দাস, শেখ সাদি খান, আরও অনেকে। তারপর বিভিন্ন গ্রুপ অ্যালবামে তিনি তার গান ছিল। ইনস্টিটিউটের যে প্রেস্টিজিয়াস কিছু সাংগীতিক প্রকাশনা, সেখানেও তার গান ছিল। তারপর তিনি একটি হারানো দিনের গান করেছিলেন কোনো একটা রিজার্ভেশন বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য। সেখানেও এপার বাংলা এবং পশ্চিমবঙ্গের খুব নামকরা শিল্পীদের গান তিনি গেয়েছেন, সেটিও প্রশংসিত হয়েছে। আমরা যখন প্রসঙ্গ নজরুল সঙ্গীত নামে একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক গ্রুপ করি, তখন আমরা ঠিক ভাবতে পারিনি যে আমরা কোন পথে কোন রুটে আমরা এগোচ্ছি। কিন্তু তার যে নির্দেশনা এবং তার কারণে নজরুল সঙ্গীতের আরও অনেকের অ্যাসোসিয়েশন, বিশেষ করে করিম হাসান খান, জোসেফ কমল রড্রিক্স, আমরা তাকেও শ্রদ্ধা জানাই, তিনি আজ আমাদের মাঝে নেই, বিভিন্ন সময় আমাদের সঙ্গে সিটিং করেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমি সুমন চৌধুরীর কথা বলবো, তিনি একজন যশস্বী শিল্পী। সুমন চৌধুরী আমাদেরকে যথেষ্ট গাইডলাইন দিয়েছেন, দিক নির্দেশনা, ডিরেকশন। ওপার বাংলার আমি বলতে পারি বিশেষ করে রামানুজ দাশগুপ্ত, তিনি শুধু ফেসবুকে না, তিনি বিভিন্ন সময় আমাকে চিঠি লিখেছেন, তার হাতে লেখা চিঠিতে যে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। এবং তিনি, আপনি জানেন যে নজরুলের স্ত্রী প্রমীলা দেবীর খুব নিকট আত্মীয়। এরকমভাবে আমরা গ্রুপটাকে নারিশ করেছিলাম 2019 এবং 20 সালের শুরুতে যখন করোনা আসলো, তখন আমরা বুঝতে পারলাম যে আসলে সঙ্গীতের জগতে যে আঘাত এসছে, একটার পর একটা, কালচারাল প্রোগ্রাম হচ্ছে না, তারপরে শিল্পীরা এবং যন্ত্রশিল্পীরা তাদের নানাবিধ সমস্যা। ঠিক এই মুহূর্তে কি সঙ্গীত বা কালচার, সাহিত্য চর্চা, নাটক কিংবা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করা কতটুকু সহজ হবে? আসলে সহজ হয়নি। তারপর তো বিপাশাদির তার যে লেটেস্ট যে অ্যালবামটা কাজ করেছিলেন 2019-এ ভারত থেকে রাহুল চট্টোপাধ্যায়ের মিউজিকে, কিন্তু সেই অ্যালবামটা এখনও প্রকাশই হয়নি। তো ওইটা ছিল নজরুলের আরেকটা আই থিঙ্ক টাওয়ারিং ওয়ার্ক, আমার মনে হয় যে মাইলস্টোন ওয়ার্ক হতো আমরা যদি ঠিকমতো এটা লঞ্চ করতে পারতাম। তো এখন ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি। অনুষ্ঠানের এই টাইটেলটা আমি দেখলাম যে এটা ডক্টর মেঘনাগো ঠাকুরতা তিনি যে শ্রদ্ধাঞ্জলি বা শোকাঞ্জলিটি লিখেছেন, এটির শিরোনাম। আমার মনে হচ্ছে এটা খুবই পারফেক্ট। মেঘনাদিও একসময় নজরুল সঙ্গীত শিখতেন। তার মা, বিখ্যাত মা বাসন্তী গুহ ঠাকুরতার যে স্কুলে শিক্ষকতা করতেন, ওখানে উনি নজরুল সঙ্গীত শিখতেন। তো নজরুলের প্রতি মেঘনাদির আরেকটা পরিচয় ছিল, আমি দিদির হয়তো মনে আছে যে কলকাতার ভারতের একজন লেখক কবি নজরুলের একটা উদ্ধৃতি জন্য যাতে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট না হয়, উনি এটা দিদিকে লিখেছিলেন। তখন দিদি এটা আমাকে ফরওয়ার্ড করে। তারপর আমি নজরুল ইনস্টিটিউটে গিয়ে ওই চরণটা, কোনো একটা গাছের মধ্যে নজরুলের একটা উদ্ধৃতি ছিল। তো আমি ঠিক বুঝতে পারিনি যে একটা গাছের মধ্যে একটা নজরুলের উদ্ধৃতি, এইটা যদি ভারতের কোনো বই বা পেঙ্গুইন প্রকাশ করে, সেটার জন্য কপিরাইট লাগবে কেন? আসলে কপিরাইট বিষয়টা আমাদের দেশে খুব একটা চর্চিত না, এবং শিল্পী লেখক তারা খুব ভালো বোঝেন বলে মনে হয় না। কিন্তু ভারতীয় সেই লেখক, সেই গবেষক, তিনি কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন যে এটা কপিরাইট লাগবে, এবং ইনস্টিটিউট একটা সঙ্গে সঙ্গে চিঠি লিখে যে হ্যাঁ, নজরুলের এই চরণটি তিনি ব্যবহার করতে পারেন। মেঘনাদির নজরুল প্রেম আমার মনে হয় যে গুহ ঠাকুরতা পরিবারে এবং দেওয়ানজি পরিবার, দুই সাইডই তো সাংগীতিক পরিবার, তাই এটা খুব কাজে লেগেছে যে তারা কিভাবে সঙ্গীতকে দেখেন। এবং গুহ ঠাকুরতা পরিবারের শিল্পীরা তো এখন ভারতেও খুব নাম করেছে, রবীন্দ্রসঙ্গীতে শ্রেয়া গুহ ঠাকুরতা আপনারা জানেন, এটা একই পরিবার সব। তো আমাদের এই আয়োজনটি মূলত সাংগীতিক। তারপরে দিদি সম্পর্কে আমি আর অল্প দুই একটা কথা বলবো। দিদির জন্ম 1966 সালে এবং সেটি 16 আগস্ট আজকের দিনে। তারপর তিনি পড়াশোনা করেছেন ঢাকায়, হলি ক্রস থেকে পড়েছেন, তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পড়েছেন। শি ইজ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমার মনে হয় উনি এসএসসিতে স্ট্যান্ড করেছিলেন। তো এরকম একটা মানুষ সঙ্গীত জগতে আসলো এবং খুব নীরবে নিবৃত্তি থেকে কিছু সাংগঠনিক কাজ উপহার দিয়ে তারপর কালের নিয়মে তিনি চলে গেছেন।
দিদি সবসময় দুঃখ করতো, মানে এটা খুবই সাংঘাতিক যে তার গুরু নীলুফার ইয়াসমিন মাত্র 55 বছর বেঁচে ছিলেন এবং তিনি সবাইকে বলতেন এত অল্প আয়ু নিয়ে এরকম একজন বিখ্যাত শিল্পী আমাদের সমাজ থেকে চলে গেল, আমাদের দৃশ্যপট থেকে চলে গেলেন। কিন্তু সৃষ্টির কি অমোঘ নিয়ম যে তিনিও মাত্র 55 বছরই বেঁচে ছিলেন। তো আমি এখানে যেমন রিলিজিয়াস পয়েন্ট থেকে যদি বলি, হ্যাঁ মৃত্যু নিয়ে শোক করা যাবে না, যার যতটুকু আয়ু, কিন্তু কোনো কোনো মৃত্যু আসলে অপূরণীয়। তেমনি একটি মৃত্যু আমাদের বিপাশাদের মৃত্যু। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি উপরে ভালো থাকুক। সকলকে ধন্যবাদ। সুধীবৃন্দ, আমাদের এবারের আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে, অর্থাৎ সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠানে যারা সঙ্গীত পরিবেশন করবেন তাদের মধ্যে অনেকেই এসে গেছেন, বাকি কেউ কেউ হয়তোবা পথে একটু যানের কারণে দেরি হচ্ছে, ওনারাও চলে আসবেন। তা আমি এখন যারা আমাদের কথা দিয়েছেন আসবেন, আমি নামগুলো বলছি। ফেরদৌসী রহমান চন্দন, রেহানা রহমান, সুমন চৌধুরী, রাহাতারা গীতি, গুলজার হোসেন উজ্জ্বল, রোশনারা সুমা, স্বপন কুমার দাস, নাহিদ মোমেন, মাসুদা নার্গিস আনাম কল্পনা, এনামুল কবির, আহমেদ মায়া আক্তারি, লায়েকা বশির, উত্তম কুমার রায়, ফাতেমাতুজ জোহরা, শারমিন সাথী ইসলাম, মাহমুদুল হাসান, নাশিদ কামাল, নাসিমা শাহিন ফেন্সি, বিজন মিস্ত্রি, মহুয়া বাবর, ছন্দা চক্রবর্তী, শহীদ কবির পলাশ, খায়রুল আনাম শাকিল, পারভিন সুলতানা এবং শাহিনুর রেজা। আমাদের সাথে কথা হয়েছে, ওনারা সবাই আসবেন, তাদের মধ্যে অনেকেই এসে গেছেন। তো আমরা আমাদের মূল পর্ব যেটি সঙ্গীতানুষ্ঠান শুরু করব। আমাদের ক্রমানুসারে আমরা রেখেছিলাম আমাদের কিছু যারা মানে রিনাউন্ড আর্টিস্ট, যেরকম খায়রুল আনাম শাকিল ভাই, ওনার মিসেস, এরকম শিল্পীগুলোকে সাধারণত শেষের দিকে রাখা হয় আর। তো শাকিল ভাইয়ের অনুরোধ, শাকিল ভাই মানে একটি অনলাইন প্রোগ্রাম রয়েছে ওনার, তা আমরা হয়তো মানে এমনও হতে পারে যে শাকিল ভাইকে দিয়েই শুরু করতে পারি, কারণ যেহেতু একটি অন্য একটা অনুষ্ঠান ওনার রয়েছে। তো শাকিল ভাইয়ের আগে আমি চাচ্ছিলাম শাকিল ভাইয়ের সহধর্মিণী ওনাকে দিয়ে শুরু করতে চাই। তো আমি মাসুদা নার্গিস আনাম কল্পনা ওনাকে বলবো যেন আমাদের অনুষ্ঠান ওনার পরিবেশনা দিয়ে শুরু করেন। দেখলি যে একটা আন্তরিক ভালোবাসা, একটা শ্রদ্ধা, একটা হাসি সবার জন্য সে দিয়ে সবাইকে বরণ করে নিত, ওই হাসিটা আমরা ভুলতে পারি না এবং ভাবতে পারি না এত অল্প বয়সে এত কাছের একটা মানুষকে আমরা হারাবো। ও চলে যাওয়ার কিছুদিন আগেও একটা প্রোগ্রামে গীতি শতদলের সাথে দেখা হয়েছিল, আমার সাথে ছবি তুললো নানাভাবে। তখনও ভাবিনি যে ও এতটাই অসুস্থ, ওর কোনো রকম কথাবার্তা বা ওর ব্যবহারে বুঝতে দেয়নি যে ওর ভেতরে এতটা ক্ষত বা ক্ষয় হয়ে গেছে। ওর প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি একেবারেই জানতাম না আজকে আমাকে গাইতে হবে। আমি ওর প্রতি ওকে স্মরণ করিয়ে গাইতে গাইছি। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব
আমি বাতাস হইয়া জড়াই বুকে, বাতাস হইয়া জড়াই বুকে, বেড়ে যাবে যাবে ঝুলিতে তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন, তোমার মুখে ভুলিতে তবু আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরম ছব কত প্রিয়জন, কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পায়নি ভিক্ষায় খানে। আসিবে তোমার পরম ছব কত প্রিয়জন, কে জানে মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পায়নি ভিক্ষায় খানে। তোমার কুঞ্জ পথে যেতে হয়, জবাবে থামিয়া যাবে বেদনায়। তোমার কুঞ্জ পথে যেতে হয়, জবাবে থামিয়া যাবে বেদনায়। দেখিবে কে যেন মোরে মিশে আছে, দেখিবে কে যেন মোরে মিশে আছে। তোমার পথে ভুলিতে আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, আমি বাতাস হইয়া জড়াই বুকে, বাতাস হইয়া জড়াই বুকে, বেড়ে যাবে যাবে ভুলিতে আমারে দেব না ভুলিতে, আমি চিরতরে দূরে চলে
পরের শিল্পী আমাদের সবার অত্যন্ত প্রিয়, তিনি ব্যস্ত থাকেন সবসময়, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ অনেক দায়িত্বে থাকেন, তারপরেও তিনি এসছেন, আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। আমরা দিলীপ ঘোষ ঠাকুরতার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী খায়রুল আলম শাকিল ভাইকে কৃতজ্ঞতা জানাই। সকালে
খোঁজে তোরে তরু ওরে সুন্দর তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধুলা তুই ফিরে এলে ওরে চঞ্চল তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুল ডাল তুষার আকাশ হইবে সুনীল তোর চোখের চাওয়ায় শূন্য এ বুকে পাখি মরা ফিরে আয় ফিরে আয় তোরে না হেরিয়া সকালে সকালে ছড়িয়া যায় শূন্য এ বুকে পাখি মরা ফিরে আয় ফিরে আয় শূন্য এ বুকে। অনেক ধন্যবাদ সম্মানিত সুধীজন। আমি শিল্পীদের বিনীত অনুরোধ করব অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য এবং অপ্রয়োজনীয় সময় সংক্ষেপ করবার জন্য আমরা মঞ্চে লক্ষ্য করবেন দুটি স্থাপনা আলাদা আলাদা করে রেখেছি। আমরা যখন এই মঞ্চ থেকে ঘোষণা করা হবে যিনি শিল্পী তিনি 1 নম্বর মঞ্চে আসন গ্রহণ করবেন এবং দ্বিতীয় যিনি অপেক্ষা করবার তিনি এসে আর একটি মঞ্চে অপেক্ষা করবেন। জি, আশা করি আমরা আমাদের বিষয়টি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। ফেরদৌস সংশোধনী ফেরদৌস রহমান চন্দন, আমরা জানি ব্যক্তিগত জীবনে উনি বিদিশার খুব কাছের মানুষ, বন্ধু এবং ছোটবেলার সখী ছিলেন এবং একসাথেই ওনার গুরুদের সাথে হাত খড়ি এবং এই সঙ্গীতে পথ চলা। পাশাপাশি আমি অনুরোধ করব রেহানা রহমান, তিনিও দোস্ত সংবিধানে সম্বোধিত হতেন, বিপাশাদের কাছে ছিলেন। আমি অনুরোধ করব রেহানা রহমান আরেকটি মঞ্চে অবস্থান করবেন। ধন্যবাদ। রেহানা রহমানকে মঞ্চে আসতে সনির্বন্ধ অনুরোধ করছি। ওর কাছে একটা জিজ্ঞাসা আছে আমার, আমরা সবাই এসেছি, ও কি আসবে? তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না, বলেছিলে তুমি আসিবে আমার, বলেছিলে তুমি আসিবে আমার, ফুটিবে যাবে না, তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না।
আসিবে না ঘন পল্লব গুণ্ঠন ঢাকা ছিল সেদিন যে লতা ঘন পল্লব গুণ্ঠন ঢাকা ছিল সেদিন যে লতা আজিকে পুষ্প নিবেদন করে কহিতে চাহে যে কথা প্রদীপ জ্বালায় আজি সন্ধ্যা হচ্ছে আছে তোমারই আশা প্রদীপ জ্বালায় আজি সন্ধ্যা হচ্ছে আছে তোমারই আশা পূর্ণিমাতে আসিলে চাঁদ অতিথি আসিলে না তুমি কি আসিবে না তুমি কি আসিবে না বলেছিলে তুমি আসিবে আবার বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে যাবে না তুমি কি আসিবে না তুমি কি আসিবে না তুমি কি আসিবে না ধন্যবাদ ফেরদৌসী রহমান চন্দন।